এসএসসি 2026 কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালোই আছে মোটামুটি, নাকি? মানে চিল টিল জীবনযাপন করতেছে নাকি? অনেকেই তো দেখলাম যে বাংলা পরীক্ষা দিয়ে একবারে চিল হয়ে গেছিল। যে মিলনে কি করছে, মিলনের সময় তো প্রশ্ন কঠিন হওয়ার কথা ছিল, তেমন অনেক কিছু শুনলাম, কিন্তু হচ্ছে আসলে কি ইংলিশ সেকেন্ড ওভার কি দিছে, দিয়ে দিছে বাস নাকি? আচ্ছা, যেহেতু বাস দিয়ে দিছে, এখন ম্যাথে তার বাস খাওয়া যাবে না। আর ম্যাথে বাস না খাইতে চাইলে অবশ্যই এমএসটি সাকসেস একাডেমির এই ম্যাথ ক্লাস এমসিকিউ গুলো দেখতে হবে। ওকে। আর এমসিকিউ দেখার জন্য তোমাকে সর্বপ্রথম প্রথম যে পর্বগুলো ছিল ওই পর্ব থেকে আজকে 3 নম্বর পর্ব পর্যন্ত শেষ করে তারপর 4 আর 5 শেষ করবে। তাহলে ইনশাল্লাহ তোমার যে এই যে এমসিকিউ যে একটা ছোটখাটো বই আছে, এই বুক থেকে এই বইটা চলে যাবে। ঠিক আছে? তারপরে মিলনের সময় যত কঠিন প্রশ্ন আসে না কেন মিল করতে পারবা অঙ্ক। ওকে, তাহলে দেখি আমরা আজকে জ্যামিতিতে যে কোশ্চেনগুলো রাখছি। আমাদের জ্যামিতি গত পর্ব কিছু চলে গেছিল অঙ্ক, আজকে এই পর্বে ইনশাল্লাহ এই 4টা 5টা জ্যামিতি করার পর আমরা হচ্ছে এই অংশটা ইনশাল্লাহ কভার করতে পারবো। ওকে, তাহলে দেখো প্রথম যে 41 নাম্বার আমরা হচ্ছে তৃতীয় পর্বে আজকে হচ্ছে চারটা আমরা হচ্ছে পর্ব হচ্ছে 3, তাই না? পর্ব 3-এর আমরা হচ্ছে 41 নাম্বার থেকে শুরু করব। এই 41টা অঙ্ক করার আগে তোমাকে একটু বেসিকটা মনে রাখতে হবে। আর বেসিকটা যদি পারো তাহলে তুমি জ্যামিতির যে একটা বই, সেই বইটা তোমার আস্তে আস্তে কি হয়ে যাবে, একবার কেটে যাবে। তাহলে এই বেসিকটা যদি বুঝতে চাই তাহলে দেখো আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে স্যার এটা যদি একটা কি হয়, এটা যদি একটা কি হয় সামান্তরিক হয়, এটা একটা কি সামান্তরিক। আচ্ছা স্যার, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, ধরো এ বি সি ডি, তাহলে এই বাহু সমান যদি এই বাহু, তার মানে এখানে যদি 60 ডিগ্রি হয় তাহলে এখানে 60 ডিগ্রি, এখানে যদি 40 ডিগ্রি হয় তাহলে এখানে 40 ডিগ্রি, এখানেও 40 ডিগ্রি। তারপরে সামান্তরিকের স্যার বিপরীত বাহুগুলো কি আমার পরস্পর সমান। যদি তোমার এখানে একটা বৃত্ত হয়ে যায়, একটা বৃত্ত হয়ে যায়, এরকম একটা বৃত্ত হয়ে যায়, তখন কিন্তু সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি না পরস্পর সমান না। কথা মনে রাখতে হবে যে এইখানে যদি তোমার কি হয়ে যায়, এই যে একটা চতুর্ভুজ ছিল, প্রথমে একটা কি ছিল সামান্তরিক ছিল, বা একটা চতুর্ভুজ যদি থাকে, একটা চতুর্ভুজ যদি থাকে, ধরো এটা একটা চতুর্ভুজ, এটা ধরো একটা চতুর্ভুজ, তার এই ধরো একটু যেহেতু থাকে ক্ষমা, তাহলে এটা ধরো একটা চতুর্ভুজ, তাহলে এই চতুর্ভুজের তার এই বাহু সমান এই বাহু, এই বাহুর যে কোণের পরিমাণ এই বাহু ঠিক সেম কোণের পরিমাণ হবে। ওকে, এরকম যদি হয়, কিন্তু এখানে যদি তোমার হচ্ছে যদি বৃত্ত হয়ে যায়, তখন এই দুটা কোণ তুমি পরস্পর কি ধরতে পারবা না, সমান ধরতে পারবা না। এখন স্যার বৃত্ত হওয়ার পরে কাহিনীটা কি মনে রাখবা, বৃত্ত হওয়ার পর কাহিনীটা হচ্ছে এই কোণের পরিমাণ আর এই কোণের পরিমাণের যোগফল কত ডিগ্রি, 180 ডিগ্রি হবে। তার মানে এটা এ কোণ প্লাস হচ্ছে সি কোণ, এই দুটো কোণের মান কত হবে, 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। তাহলে যদি স্যার একটা কোণের মান দেওয়া থাকে, একটা কোণের মান ধরো 70 ডিগ্রি দেওয়া আছে, তাহলে যদি সি কোণ বের করতে বলো তোমাকে, যদি তোমাকে কি করে সি কোণ বের করতে বলে, তাহলে সি কোণ ইকুয়াল টু কি হবে, 180 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি, 70 ডিগ্রি, তাহলে যা বের হবে 110 ডিগ্রি বের হবে, এটা হচ্ছে সি কোণের মান। ওকে, তাহলে এটা যদি 70 ডিগ্রি থাকে, এটা কি 70 ডিগ্রি দিতে পারবা? না, দিতে পারবা না। কথা একটু মনে রাখবা যে স্যার সামান্তরিকে যদি মাঝখানে যদি ভেতরে যদি একটা বৃত্ত থাকে, তাহলে বৃত্তর ক্ষেত্রে যে এই বাহু আর এই বাহু কি হবে না, কখনোই সমান হবে না। আর যদি এরকম থাকে যে স্যার এখানে 40, এখানে 70 ডিগ্রি, এখানে 70 ডিগ্রি আছে, তাহলে এখানে কত ডিগ্রি হবে, 70 ডিগ্রি হবে, কিন্তু বৃত্তের ক্ষেত্রে তা হবে না। এই একটা কথা তুমি শুধু মনে রাখো। আর আমি খাইরুল মাস্টারের ছেলে, তোমাকে এই জ্যামিতি যেহেতু সমস্যা আছে, যত যাই হোক না কেন, আমি খাইরুল মাস্টারের ছেলে তোমাকে শেষ করে দিব। ওকে, তাহলে দেখো এই যে তোমার একটা বৃত্ত আছে, এই বৃত্তের আমরা এই বাহু সমান কি এই বাহু ধরতে পারবো, বা এই বাহু সমান কি এই কোণ সমান কি এই কোণ ধরতে পারবো? না, ধরতে পারবো না। একটু আগে বলে দিয়েছি, যেহেতু যখন বৃত্ত হয়ে যাবে তখন এই কোণ সমান এই কোণ ধরতে পারবো না। স্যার কখন ধরতে পারবো, যে স্যার এখানে এ কোণ আর বি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, আর ওইখান থেকে তুমি এ কোণ বা সি কোণের একটা যে কোণের মান দেওয়া থাকবে, আরেকটা মান তুমি কি করতে পারবা, বের করতে পারবা। তাহলে এইখানে দেখো তোমার কি আছে, আমার এ কোণ, এই যে ধরো আমার কি বলা আছে চিত্রটা এ বি সি, এ বি সি, তার মানে এই কোণটা বের করতে বলছে, এই কোণটা আবার কি বের করতে বলছে, মনে রাখবা যেটা মাঝখানে চাই সেটা হচ্ছে ওই কোণটাই বের করতে বলে, যেটা মাঝখানে ওইটা আমাদের মেইন কোণ। ওকে, তাহলে এই কোণটা যদি বের করতে বলে, তাহলে দেখো সামান্তর এই যে এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে না, এদিকে সরি এইদিকে একটা কি দেওয়া আছে, এই যে চতুর্ভুজ বা যাই ধরো না কেন, এটাকে দেওয়া আছে না, দেওয়া থাকলে স্যার এইটার এই কোণের বিপরীত এই কোণের সমান হচ্ছে তার বহিস্থ কোণটা, এই কোণের সমান কি বহিস্থ কোণটা, এই কোণটা না, কিন্তু এই কোণটা বের করতে বলছি কি হবে, এই কোণ দ্বিগুণ এ যোগ সি 180 ডিগ্রি, এইভাবে বের করতে হবে। তাহলে স্যার এই কোণের সমান যদি স্যার এটা বহিস্থ কোণ হয়, তাহলে এটা আছে 82 ডিগ্রি, তাহলে আমার আনসার হবে কত ডিগ্রি,
82 ডিগ্রি। কথা কি বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি কথা? আচ্ছা, যদি এটাতে একটু কনফিউশন থাকে তাহলে দ্বিতীয়টা তুমি আর একটু ক্লিয়ার হয়ে যাও, তাহলে দেখো বুঝে দেবা। ওকে, তাহলে দেখো বলছিলাম এখানে দেখো একটা চতুর্ভুজ আছে ভিতরে, বৃত্তের ভিতরে কি আছে? চতুর্ভুজ আছে। চতুর্ভুজের এই কোণ সমান কি এই কোণ ধরে ফেলবা? এই কোণ সমান কি এই কোণ ধরে ফেলবা? না, আমার কি বের করতে হচ্ছে? ও কেন্দ্র বিশিষ্ট চতুর্ভুজ এবিসি একটা কি চতুর্ভুজ, আর বৃত্তে এই বৃত্তের মাঝখানে বিএডি বিএডি এই কোণের মান দেওয়া আছে 85 হলে বিসিডি তারপরে এইটুকু বের করতে বলছে। তাহলে এটা 85 ডিগ্রি, এটা কি 85 ডিগ্রি হবে? না, 85 ডিগ্রি হবে না। যদি এখানে বৃত্ত না থাকতো তাহলে 85 ডিগ্রি হইতো। যেহেতু বৃত্ত আছে স্যার, তাহলে কি করতে হবে? দুই কোণের যোগফল কত? দুই কোণের যোগফল 180 ডিগ্রি। তার মানে এ কোণ প্লাস সি কোণের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এখানে কার মান দেওয়া আছে? এ কোণের মান দেওয়া আছে। তাহলে এ কোণের মান দেওয়া থাকলে যে সি কোণ ইকুয়াল কত হবে? এ কোণটা এখানে যোগের ছিল না, এসে গেলে কি হবে? বিয়োগের হবে। তাহলে 180 ডিগ্রি মাইনাস কত? 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 85 ডিগ্রি। যদি বিয়োগ করো তাহলে হচ্ছে 95 ডিগ্রি। কত ডিগ্রি? 95 ডিগ্রি। দেখো এখানে আনসার আছে 95 ডিগ্রি। কথা বুঝতে পারছি? আমি লাস্ট ফিনিশিং দিচ্ছি যে চতুর্ভুজ থাকলে তোমার সরাসরি যদি কোন বৃত্ত না থাকতো তাহলে এই বাহু সমান এই বাহু, এই কোণ সমান এই কোণ হয়ে যেত, কিন্তু যেহেতু বৃত্ত আছে এজন্য আমরা এইভাবে করতে হবে। ক্লিয়ার? আনসার দুটো ক্লিয়ার? ওকে, আচ্ছা এরপর দেখো মজার, অনেক মজার অঙ্ক। ওকে, এখন দেখো এইখানে একটা কোণ দেওয়া আছে চিত্রে, এ ও সি 86 ডিগ্রি হলে এ বি সি এর মান বের করতে বলছে। এ ও সি, তার মানে এ ও সি এই যে এই কোণটা মান দেওয়া আছে, এই কোণটার মান দেওয়া আছে। ওকে, আর হচ্ছে কি বের করতে বলছে? এ বি সি এর মান বের করতে, তার মানে এই যে এইটুকুর মান কি করতে বলছে? বের করতে বলছে। তার মানে স্যার আমার কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে, কি বের করতে বলছে? বৃত্তস্থ কোণ দেওয়া বের করতে বলছে। আমরা একটা সূত্র জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ, জানি আমরা। ধর আমরা যে একটু মুছে দিই এইটুকু, তুমি আমার একজন যারে এক জনমে ভালোবেসে ভুলবে না। আচ্ছা দেখো এইখানে এই বাহুর এটা বের করবো না। তাহলে দেখো আমরা জানি বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে কয় গুণ? দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ কার কোণের দ্বিগুণ? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এইটুকু যদি মনে রাখতে পারো একবার কমে ফেলবো, অঙ্ক দেখবা। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে কেন্দ্রস্থ কোণ সমান কি হবে? কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু বৃত্তস্থ কোণ এর, তাহলে বৃত্তস্থ কোণ এর মানে কি? গুণ না? এর মানে কি? গুণ। কয় গুণ? দ্বিগুণ। কয় গুণ? দ্বিগুণ। তার মানে বৃত্তস্থ কোণের সাথে সবসময় কত গুণ হবে? দ্বিগুণ হবে। বৃত্তস্থ কোণের সাথে দ্বিগুণ হবে, আর কেন্দ্রস্থ কোণের সাথে কি হবে? সবসময় হাফ হবে, তাই না? আচ্ছা, এটা জটিল ভাব মনে রাখা দরকার নেই, মনে রাখবা কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তার মানে এই যে বৃত্তস্থ কোণ যেটা থাকবে এর সাথে সবসময় কত গুণ থাকবো? দ্বিগুণ থাকবে, এটা শুধু মনে রাখবা। তাহলে দেখো এখানে আছে কি এ ও সি, এখানে কেন্দ্রস্থ কোণ কত আছে? 86। কত আছে? 86। কেন্দ্রস্থ কোণ এটা আমরা জানি, এটা বৃত্তের কেন্দ্র, এটা কি বৃত্তের কেন্দ্র। আর হচ্ছে যেটা কেন্দ্রের মাঝখানে থাকবে সেটা কেন্দ্রস্থ, আর বৃত্তকে স্পর্শ করে থাকবো এটা হচ্ছে বৃত্তস্থ। এটাই বৃত্তকে স্পর্শ করা আছে, এইটা এইটুকু বৃত্তকে স্পর্শ করা আছে। তারপরে বৃত্তকে স্পর্শ করে থাকলে বৃত্তস্থ, আর কেন্দ্রের মাঝখানে থেকে কোণ থাকলে সেটা কি? কেন্দ্রস্থ। তাহলে যদি এইটুকু বুঝে থাকি তাহলে এটা আমার কিছু দেওয়া আছে স্যার, এটা আমার কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে। কত ডিগ্রি দেওয়া আছে? 86 ডিগ্রি দেওয়া আছে। তাহলে বৃত্তস্থ কোণের মান বের করতে বলছে, এ বি সি এটুকু বৃত্তস্থ কোণ না? তাহলে বৃত্তস্থ কোণ যদি বের করি তাহলে এখানে এইটার সাথে কত গুণাকার আছে? 2 গুণাকার আছে। এই সাইডে লেগে দুইটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে না, যেহেতু গুণাকার আছে। তাহলে যদি ভাগ করি তাহলে দেখবা এটা ভাগ করলে কত হয়? ভাগ করলে হবে তোমার, যেহেতু আমি বৃত্তস্থ কোণ বের করতেছি তাহলে বৃত্তস্থ কোণ যদি বের করলাম, বৃত্তস্থ কোণ এখানে আছে কত? 43। ভাগ করে দেখবো কত আসে? 43 মানে 43। ওকে, এই যে 43, তাহলে এটা কার মান বের হলো? বৃত্তস্থ কোণের মান বের হলো। তাহলে এটা আমার কেন্দ্রস্থ কোণ, এই যে এইটুকু আমার কি? বৃত্তস্থ কোণ। এটুকু কি? বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণের মান এই যে এইটুকুর মান কত বেরিয়েছে? 43 বেরিয়েছে। একটু বাড়তি কাজ করতে হচ্ছে এখানে, দেখো। তাহলে এই যে দেখো এইখানে এইটুকুর মান বের করতে বলছে না? তাহলে যদি এইটা যে আমার কি হয়? চতুর্ভুজ হয়। কি হয়? চতুর্ভুজ হয়। একটু আগে বলে আসছি না, বৃত্তের ভেতরে যদি চতুর্ভুজ থাকে, কি থাকে? চতুর্ভুজ থাকে, তাহলে তাদের বিপরীত দুই কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ভেরি গুড, 180 ডিগ্রি। তাহলে এখানে কি আছে? বি কোণ প্লাস কি? ডি কোণ।
দ্বিগুণ ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তাহলে আমরা কার মান বের করবো স্যার বিকোণের মান বের করবো। তাহলে বিকোণের মান যদি বের করি তাহলে বিকোণ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এখানে কি 43 ডিগ্রি। তাহলে 43 বের করি তাহলে 180 থেকে যদি 43 চলে যায় তাহলে 180 বিয়োগ হচ্ছে 43, তাহলে তোমার আছে 137 ডিগ্রি। তাহলে 137 ডিগ্রি এটা হচ্ছে আমার আনসার। ওকে 137 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো, একটু খালি জাস্ট মডিফাই করছে, আগেরটা নিয়মই না। ওকে এরপর আসি, এরপর দেখো আমাদের কি আছে, এরপর হচ্ছে আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, অনেক এলোপাথারি ত্রিভুজ এটা না, বা ভেতরে কি দেওয়া আছে আসলে বোঝাই যাচ্ছে না ভালো করে। তাহলে এই কোণটা যদি আমার এখানে দেখো, একটু শুধু লক্ষ্য করো স্যার, এইখানে যেহেতু এটা মাঝখানে আমার যেহেতু গোলটা একটু বেশি ভালো হয়ে গেছে, বুঝছো, যেহেতু হাত দিয়ে গোল দিচ্ছে একটু বেশি ভালো হয়ে গেছে, তার মানে এটা আমার বৃত্তের কেন্দ্র। এটা কি বৃত্তের কেন্দ্র। স্যার এটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে স্যার এটা বৃত্তান্তস্থ কোণ, এটা কি কেন্দ্রস্থ কোণ, আর এটা যেহেতু স্যার বৃত্তের, এটা যদি বৃত্তের মাঝখানে আছে তার মানে এটা বৃত্তস্থ কোণ নাকি। আচ্ছা এখন দেখো এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, তাহলে কেন্দ্রস্থ কোণ তো এখানে দেওয়া আছে, দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি, বৃত্তে এ ও বি এই কোণটার মান দেওয়া আছে 80 ডিগ্রি। কত ডিগ্রি? এই কোণের মান দেওয়া আছে 80 ডিগ্রি। আচ্ছা 80 ডিগ্রি দেওয়া আছে, এ সি বি বের করতে বলছে, এ সি বি বের করতে বলছে, তার মানে এই কোণটা বের করতে বলছে। ওকে এই কোণটা বের করতে বলছে। তাহলে আমরা আগে বলছিলাম যে কিছুক্ষণ আগে বলছি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বৃত্তস্থ কোণের সাথে সবসময় 2 গুণ থাকবে। তাহলে স্যার কোনটা বৃত্তস্থ কোণ? এটা আমার বৃত্তস্থ কোণ, সি কোণটা কি বৃত্তস্থ কোণ, তাহলে সি কোণের সাথে কত গুণ থাকবে? 2 গুণাকার থাকবে। সি কোণের সাথে কত থাকবে? 2 গুণাকার থাকবে, ইকুয়াল টু কেন্দ্রস্থ কোণ কি? কেন্দ্রস্থ কোণ হচ্ছে ও, কেন্দ্রস্থ কোণ কি ও। আমরা বলছিলাম যে মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে কোণ বোঝায়, তাহলে আমি সবার লিখলাম না যে এ সি বি, এ ও বি লেখা দরকার আছে, আমরা শর্ট করে শেষ করবো। তাহলে দেখো এখানে সি কোণের সাথে, তাহলে যেহেতু ও কোণের মান দেওয়া আছে কত ডিগ্রি? 80 ডিগ্রি। এ কোণের মান কত? 80 ডিগ্রি। তাহলে কার মান বের করবা? সি কোণের মান বের করবা। তাহলে সি কোণের সাথে 2 আছে যেহেতু, তাহলে 2 টাকে সরাই দেবে সেটা, তাহলে 2 80 ডিগ্রি থেকে 2 ভাগ করলে কত হয়? 40 ডিগ্রি। তাহলে এটার আনসার কত ডিগ্রি? 40 ডিগ্রি। আমরা জানি, এটাও জানি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ যেহেতু বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বৃত্তস্থ কোণের অর্ধেক কি? কেন্দ্রস্থ কোণ। তাহলে অর্ধেক মানে কি? 80 আছে না 40 হবে, তাহলে এটা মান হচ্ছে কত ডিগ্রি? 40 ডিগ্রি। ওকে আশা করি তোমরা হচ্ছে কি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আর হচ্ছে খুব ভালো করে তোমরা যদি এই টাইপ যেগুলো আছে এই টাইপে যদি ভালো করে শেষ করতে পারো তাহলে ইনশাআল্লাহ ভালো করবা। ওকে তাহলে জীবন ফুরিয়ে যাবে, অঙ্ক ফুরাবে না জীবনে। কি সুন্দর অঙ্ক দেখো, খুবই স্মার্ট এবং খুব সুন্দর সুন্দর অঙ্ক রাখছে এখন। আর হচ্ছে যেহেতু ময়মনসিং থেকে ক্লাস নিয়েছি তাহলে ময়মনসিং এর মধ্যে স্মার্টই হবে বোর্ড, তাই না? দেখো এখন 25% লাভে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত বের করতে বলছে। কত পার্সেন্ট লাভে? 25% লাভে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত। টুইস্ট, গল্পের টুইস্ট আজকে দেখাবো তোমাদেরকে। এগুলো অঙ্ক কোনো ব্যাপারই না বেটা, খালি অঙ্ক করবা আর খালি হাসবা, মানে তুরির আগে অঙ্ক শেষ, তুরির মারার আগে অঙ্ক শেষ হয়ে যাবে। দেখো 25% লাভে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত নির্ণয় করতে বলছে। কত পার্সেন্ট লাভে? 25% লাভে। তাহলে আমরা জানি আমাদের হাতে 100 আছে আর 25% লাভ যেহেতু তাহলে কত? 125। তাহলে লাভ যেহেতু তাহলে 100 যোগ 25 তার মানে কত? 125। যদি পার্সেন্ট দিচ্ছে 100 না, 125। ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত বের করতে বলছে। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত বের করতে বলছে। তাহলে ক্রয় মূল্য ছিল আমার 100 আর যেহেতু বিক্রয় মূল্য পেলাম কত? 25% লাভে, তাহলে 125। তাহলে 25% লাভে যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্য অনুপাত বের করি তাহলে যদি উভয় পক্ষের কত দ্বারা ভাগ করো? উভয় পক্ষে 25 দ্বারা ভাগ করো। 125 ভাগ হচ্ছে 25 দ্বারা ভাগ করলে 5, আর উপরে 25 দিয়ে 4 দিয়ে ভাগ করলে 4, তাহলে হচ্ছে উপরে 4 বাই কত? 4/5। 25 দ্বারা ভাগ করো উভয় উপরে এবং নিচে, তাহলে 4/5। এটা কি অনুপাত বের করতে? 4:, কত? 4:5। আনসার কয় আছে? 4:5। এই যে আনসার 4:5। আরে বেটা অঙ্ক এগুলো, হ্যাঁ শুধু শুধু। আচ্ছা এরপর দেখো একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করা হলো, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত বের করতে বলছে। আচ্ছা 20% ক্ষতিতে, ক্ষতি হয়েছে কার? ক্ষতি হয়েছে মানে যা কিনছিল 100 টাকা কিনছিল, তাহলে ক্রয় মূল্য ছিল 100 টাকা, ক্ষতি করছো কত টাকা? ক্ষতি করছো 80 টাকা। কারণ 80 টাকা কেমন কিভাবে? 100 বিয়োগ 20% ক্ষতি হয়েছে না, তাহলে 100 থেকে 20 বাদ, তার মানে কত পাচ্ছ? ক্ষতি হয়েছে তোমার হচ্ছে 20 টাকা ক্ষতি হয়ে গেছে, 80 টাকা রয়ে গেছে, তাহলে এটা ভাগ করে কত? তাহলে দেখো এটা যদি 20 দিয়ে ভাগ করো তাহলে এটা 20 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার কত? 4, আর এটা যদি 20 দিয়ে ভাগ করলে হবে কত? 5, তাহলে হচ্ছে 5:, কত? 5:4। তাহলে আনসার কই? 5:4। এই যে আনসার হচ্ছে 5:4।
ওকে, এখন কিছু কিছু দুষ্টু টিচার আছে, বুঝছো, দুষ্টু টিচাররা কি করে, ম্যাডামের সাথে রাগারাগি করে, পরে সে দুষ্টু দুষ্টু এমসিকিউ দিয়ে দেয়। কিরকম এমসিকিউ দেখো, আমি করাচ্ছি তোমাকে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত, ক্রয় মূল্য আর কি বিক্রয় মূল্যের অনুপাত, সে দিয়ে দিতে পারে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য অনুপাত বের করো। তাহলে বিক্রয় মূল্য স্যার 4 আর ক্রয় মূল্য এটা, তাহলে 5, তাহলে 5:4 কি হবে, 5 হবে। তার মানে উল্টা বিপরীতটা ঘটবে আর কি, যদি কি দুষ্টু দুষ্টু প্রশ্ন করে আর কি। ওকে, তাহলে তুমি দুষ্টু দুষ্টু আনসার করে ফেলবা। আচ্ছা, এখন আসি যে একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য এত দেওয়া আছে, কত, একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য 5:কত 6 দেওয়া আছে, শতকরা লাভ কত হবে, শতকরা লাভ কত হবে। এদের অঙ্কে খুব মজার একটা তোমার হচ্ছে আমাদের হচ্ছে শর্টকাট আছে, সেটা হচ্ছে যে ক্রয় মূল্য লাভ বের করতে বলছে, লাভ ক্ষতি যাই বের করতে বলুক না কেন, লাভ ক্ষতি যাই বের করতে বলুক না কেন, শ্বশুর বাড়ি সম্পত্তি ভাগ করতেছে, যে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, তাহলে অনুপাতের পার্থক্য বের করবা। কিসের পার্থক্য, অনুপাতের পার্থক্য, বড়টা থেকে ছোটটা বাদ দিবা। তাহলে স্যার এখানে অনুপাত আছে কত, অনুপাত আছে 5:6, তাহলে 6 থেকে কত বাদ দিবা, 5 বাদ দিবা, তাহলে কত থাকবে, 1 থাকবে। তাহলে অনুপাতের পার্থক্য, অনুপাতের পার্থক্য 1, তাহলে অনুপাতের পার্থক্য বাই ক্রয় মূল্যের অনুপাত, ক্রয় মূল্য কত, এখানে এখানে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য যেহেতু সামনে ক্রয় মূল্য আছে, তাহলে সামনের মান কত 5, তাহলে 5 ক্রয় মূল্য 5। ওকে, আর এখানে দেখো তোমার গুণ আছে 100, গুণ 100, গুণ 100, মনে হয় বোঝা যাচ্ছে না, এই একটু ছোট করে 100 দেওয়া আছে, বুঝছো, যেহেতু জায়গা নাই। তারা যদি ভালো করে তোমরা হচ্ছে আমাকে সাপোর্ট করলে স্মার্ট বোর্ড বাটা কিনতে হবে না। হ্যাঁ, আমি খাইরুল মাস্টারের ছেলে কিভাবে ক্লাস নিতে পারি, স্মার্ট বোর্ড কিনতে হবে। আমার বাবা যদি ভিডিও দেখে রাখে, তাহলে সে যে একটা স্মার্ট বোর্ড কিনে দেয়, একটু আবেদন করিস। ওকে, আচ্ছা দেখো এখানে তোমার হচ্ছে 1/5, তাহলে 1/5 হয়েছে অনুপাতের পার্থক্য লিখছি, বাই হচ্ছে 5 লিখছি, এরকম অঙ্ক আসলে অনুপাতের পার্থক্য বাই হচ্ছে ক্রয় মূল্যের অনুপাত, ক্রয় মূল্য অনুপাত 5 ছিল, 5 লিখছি, গুণ 100, তাহলে 5/20 কত, 5/20 100, তাহলে 20%, সরকার লাভ কত পার্সেন্ট, 20%। তাহলে ক্ষতি লাভ যাই হোক না কেন সূত্র একটাই। ওকে, ক্ষতি লাভ যাই হোক না কেন সূত্র একটাই। আচ্ছা, এখন আসি পিতা ও পুত্রের বয়সের অনুপাত 70 বছর আর হচ্ছে 20 বছর। তাহলে ধরি এখানে হচ্ছে আমার বাবা খাইরুল মাস্টার, এখানে হচ্ছে তার বয়স হচ্ছে 20 বছর, হ্যাঁ 70 বছর, কত বছর, 70 বছর। আর এখানে আমার বয়স, আমার বয়স অবশ্য 18 বছর, কিন্তু এখানে কত বছর, 20 বছর। তাহলে এখানে ধর আমার বয়স হচ্ছে 20 বছর। আচ্ছা, পিতা ও পুত্রের বয়স হচ্ছে 70 বছর আর 20 বছর, 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত। আচ্ছা, 10 বছর পূর্বে পিতার বয়স কত আছে, কত ছিল, 60, 10 বাদ দাও, 10 বছর পূর্বে পিতার বয়স কত ছিল, 60, আর হচ্ছে তোমার হচ্ছে 10 বছর পূর্বে ছেলের বয়স ছিল কত, 10, কত ছিল, 10। এদের অনুপাত বের করতে বলছে, তাহলে 60 কত, 60:10। তাহলে এখানে এটাতে কত দ্বারা ভাগ করা যায়, 10 দ্বারা ভাগ করো, তাহলে কত, এটা 10 দ্বারা ভাগ করলে 6, এটা 10 দ্বারা ভাগ করলে 1, 6:1 কোথায় আছে, 6:1, এই যে 6:1। ক্লিয়ার, ক্লিয়ার না। ওকে, এখন আসি যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 8:3 হলে, 8 কি হলে 3 হলে তাদের বয়সের অনুপাতের সমষ্টি 55 বছর পূর্বের বয়স কত, 55 বছর বছর পুত্রের বয়স কত। ওকে, পুত্রের বয়স কত, তাহলে দেখো অনুপাত যেটা আছে সেটা প্রথমে যোগ করে ফেলবা, যাই থাকুক না কেন, অনুপাত থাকলে কি করবা, যোগ করবা। তাহলে 8 আর 3 যদি যোগ করি কত হয়, 11, 8 আর 3 11, 11 হলে তাহলে এখানে দেখো কত আছে, যে মোট সমষ্টি কত, 55 বছর, কত বছর, সমষ্টি হচ্ছে 55 বছর। তাহলে সমষ্টি যদি 55 বছর হয়, সমষ্টিকে মোট সমষ্টিকে তাদের অনুপাতের যে যোগফল পেয়েছে সেটা ভাগ করে দিবা। তাহলে ভাগ করলে হবে কত, 5×55, তাহলে মানে 5 আসে, কত আসে, 5 আসে। যেহেতু কার বয়স বলছে, পুত্রের বয়স বলছে, যদি পিতার বয়স বলতো, পিতার বয়স বের করো, তাহলে এই 8-এর সাথে এই পিতার কি অনুপাত 8 না, এখানে 8-এর সাথে 5 গুণ করে দিলা 40 হইতো পুত্রের বয়স, পিতার বয়স। আর যেহেতু পুত্রের বয়স বলছে, তাহলে 3-এর সাথে 5 গুণ করবা, 5 গুণ কত, 3, তাহলে 15 বছর, 15 বছর হয়েছে, এই প্রথমটাই 15 বছর। ওকে, এটাই হচ্ছে আনসার। ওকে, তাহলে দেখো খুবই মজার অঙ্ক ছিল এগুলো, আর এগুলো থেকে তোমাদের এমসিকিউ টাইপগুলো আসবে, এগুলো ভয় পাওয়ার আসলে কিছুই নেই, যদি এমএসটি সাকসেস একাডেমি তোমার কি থাকে, পাশে থাকে। আমাদের 50 নম্বর যে এমসিকিউটা সেটা হচ্ছে যে কোন বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। ওকে, এই টাইপ অঙ্কগুলো দেখলে আমরা সবচেয়ে বেশি হিমশিম খাই, আর এই অঙ্কগুলো আমি হচ্ছে একটা সূত্রের মাধ্যমে তোমাদেরকে করিয়ে দিব, আর তোমার কাছে মনে হবে একটা ওয়াটার রাইসের মতো। ওকে, দেখো সূত্র হচ্ছে এই যে এটা, যে a প্লাস বি প্লাস এবি বাই কত 100। এখন এখানে এ হচ্ছে স্যার দৈর্ঘ্য, এটা হচ্ছে আরেকটা দৈর্ঘ্যের মান, তার মানে একটা দৈর্ঘ্য আরেকটা কি প্রস্থ। ওকে, এরকম যদি হয় তাহলে যেহেতু স্যার বর্গের 4টা বাহু কি আমার, বর্গের 4টা বাহু সমান যেহেতু, তাহলে এ এর মান আর বি এর মান সেম। কিন্তু এখানে
তোমার হচ্ছে একটু জিনিস লক্ষ্য রাখতে হবে, যদি হ্রাস কথা বলে তাহলে বিয়োগ, আর যদি বৃদ্ধি পাওয়ার কথা বলে তাহলে কি যোগ, এটাও সাথে মনে রাখবা। তাহলে দেখো এখানে 10% কি পাইছে, হ্রাস পাইছে, 10% হ্রাস পাইছে, তাহলে এর মানও -10, বি এর মানও কি হবে আমার স্যার, বি এর মানও -10, কারণ যেহেতু বর্গের ক্ষেত্রে কথা বলছে, কারণ বর্গের প্রত্যেকটা বাহু কি আমার সমান। তাহলে এখানে দেখো এর মান যদি -10 হয়, এর মান -10 যোগ বি এর মান হচ্ছে কি -10 প্লাস এ বি এর মান -10 গুণ হচ্ছে কি -10 গুণ -10 গুণ -10 বাই কত 100। ভাই এখানে হচ্ছে 100 আর ওই যে উপরে দুটো গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 100 হয়ে যায়, তাহলে এই 100 আর 100 উপরে কাটা যায়, তাহলে এখান থেকে 1 প্লাস 1 কত থাকে +1, আর এখান থেকে কত ক্যালকুলেশন করে দেখবা, ক্যালকুলেশন চাপ দিলে তোমার আসবে -20, কত আসে -20। আচ্ছা -20 আর এখানে কি ছিল +1, এই +1, তাহলে মাইনাস কত -19। আচ্ছা এই মাইনাসটা হচ্ছে মূলত কিসের, হ্রাস যে পাইছি সেই হ্রাসের মান, এই মাইনাসটা। হ্যাঁ তাহলে আমার আনসার কত, আনসার হচ্ছে 19, আনসার 19। কত নাম্বার আছে, 6 নম্বরে। ওকে, তাহলে এটা আমার হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছো। তাহলে এই সূত্রতে সবগুলো অঙ্ক তুমি করতে পারবে এভাবে, যে সেখানে আয়তক্ষেত্র থাকুক, বর্গক্ষেত্র, বর্গ যাই থাকুক না কেন, তুমি সবগুলো অঙ্ক এই সূত্রের মাধ্যমে করতে পারবা। ওকে, এখানে দেখো একটু স্কিপ হয়েছে, সেটা হচ্ছে একটি বর্গের বাহু দৈর্ঘ্য, একটি বর্গের, হ্যাঁ, বাহু দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, কারণ আমার যেহেতু মানটাই দিইনি, বর্গের বাহু দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি হবে। আচ্ছা ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে বর্গের আমরা জানি বর্গের হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, কারণ বাহু স্কয়ার, বর্গের ক্ষেত্রফল কি, বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। যেহেতু কয় গুণ বৃদ্ধি কথা বলছি ক্ষেত্রফল, তার ক্ষেত্রফল 2 গুণ, বাহু দৈর্ঘ্য 2 গুণ বৃদ্ধি হবে, তাহলে বাহু দৈর্ঘ্য ক্ষেত্রফল 2 গুণ বৃদ্ধি না, কিন্তু বাহু দৈর্ঘ্য 2 গুণ বৃদ্ধি, তাহলে বাহু যদি আমার a হয় 2 গুণ হলে মানে কি 2a, তার মানে এটার একটা ক্ষেত্রফল বের করবা, এই বাহুর একটা ক্ষেত্রফল বের করবা, তাহলে এই বাহুর ক্ষেত্রফল মানে স্কয়ার, মানে বাহু স্কয়ার, তার মানে কি 4a স্কয়ার। আচ্ছা 4a স্কয়ার কি বলছে, ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল কি কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে আমরা জানি যে বর্গের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, আর এখানে তুমি যে বাহু দ্বিগুণ করে পাইছো কি 4a স্কয়ার, তাহলে এখান থেকে a স্কয়ার পরিমাণ বাদ দাও, তাহলে বাদ দিলে কি হয়, এই বাহুটা বাদ, এই ক্ষেত্রফলটা বাদ দিলে 4a স্কয়ার থেকে a স্কয়ার বাদ দিলে 3a স্কয়ার, তার মানে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাচ্ছে, এই যে ক্ষেত্রফল 3 গুণ বৃদ্ধি পাচ্ছে, কয় গুণ বৃদ্ধি পাচ্ছে, 3 গুণ বৃদ্ধি পাচ্ছে। ওকে, আচ্ছা খুব ইজি না। তো এইভাবে যদি তুমি সবগুলো অঙ্ক খালি জাস্ট টাইপগুলো মনে রাখো, শুধু টাইপগুলো মনে রাখলে তোমার হচ্ছে অঙ্কগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা এরপর আসি কত নম্বরে, 52 নাম্বার। স্যার 52 নাম্বার কি বলছে, দুইটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:5, কত 3:5, 3:5, আর এদের গসাগু দেওয়া আছে কত, গসাগু হচ্ছে 4, হলে এদের লসাগু কত। স্যার এটা খুব সুন্দর একটা টেকনিক আছে, খুব সুন্দর একটা টেকনিক, যেহেতু আমার কি বের করতে বলছে, লসাগু বের করতে বলছে, তাহলে লসাগু বের করলে কি হবে, দুইটা তুমি দেখেন অনুপাত দেওয়া থাকবে, এই অনুপাত দুটা কি প্রথমে গুণ করে দিবা, তাহলে 3 পাশে কত 15, অনুপাত দুটা গুণ করার পর হচ্ছে তুমি এখানে এই 4টা আবার কি করে দিবা, গুণ করে দিবা, তার মানে গসাগু, গসাগু মানে হচ্ছে কি, মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লসাগুটা সবসময় কি হবে, বড় হবে, আর গসাগু সবসময় কি হবে, ছোট হবে। তাহলে যেহেতু আমার এখানে কি বলছে, লসাগু বের করতে বলছে, গসাগুটা কি আছে আমার দেওয়া আছে, তাহলে এখানে দেখো 3 পাশে 15, দুটো অনুপাত হচ্ছে, আমরা প্রথমে কি করবো, কাজ কি, প্রথমে কাজ হচ্ছে অনুপাত দুটা কি করবা, গুণ করবা, গুণ করার পর এই গসাগুটা আছে না, এই গসাগুর মানটাও কি করে দিবা, গুণ করে দিবা, তাহলে কার মান পেয়ে যাবা, লসাগুর মানটা পেয়ে যাবা। তাহলে অনুপাত দুটা গুণ, গসাগুর মান দেওয়া থাকলে গসাগুটাও কি গুণ হবে, তাহলে 5 15 কত, 4 15 কত, 4 15 60, তাহলে এটা হচ্ছে আনসার। ওকে, এখন আসি যে সংখ্যা দুটোর অনুপাত হচ্ছে কত আছে, 7:10 দেওয়া আছে, সংখ্যা দুটোর অনুপাত কত, 7:10, এদের লসাগু হচ্ছে 910, 910, এদের অন্তর বের করতে বলছে, তাহলে অনুপাত দেওয়া আছে, তার প্রথম কি বলছি, অনুপাত দুটো কি করবা, গুণ করবা, অনুপাত দুটো গুণ করলে কত হয়, 7 কত 70, এদের লসাগু কত 910, 910। আচ্ছা লসাগুর মান দেওয়া আছে, কি বলছিলাম, লসাগুর মান দেওয়া আছে যেহেতু 910, তার মানে আমাদের হচ্ছে অন্তর বের করতে বলছে, তাহলে যদি অন্তর বের করতে বলো তাহলে আগে কি করতে হবে আমাকে, আগে হচ্ছে গসাগুটা বের করতে হবে, কি বের করতে হবে, গসাগুটা। আচ্ছা বলছিলাম গসাগুটা যদি ছোট মান আসবে, তার মানে অবশ্যই এই মান থেকে ছোট আসবে, লসাগুর মান থেকে ছোট আসবে। তাহলে দেখো এখানে 7 10 70, তুমি 70 কে 910, তাহলে না অন্তর যদি বের করতে বলছে, তাহলে 70 910 ভাগ কত করবা, 70 করবা, তাহলে হচ্ছে 900 লসাগুর যে মানটা আছে এটা তোমার হচ্ছে গুণ করার পর যে মানটা বের হবে, অনুপাত গুণ করার পর যে মানটা পাবে সেটা তুমি কি করো, ভাগ করবা, ভাগ করলে 910 ভাগ হচ্ছে কত 70, এই ভাগ করো তুমি পাচ্ছ কত 13, কত পাচ্ছ
30 এখন যে আমরা যে এখানে দুইটা মান ধরছিলাম, একটা হচ্ছে 7x আর একটা কি 10x। এখন এই মানটা এই 13টা এখানে বসাই দিবা। তাহলে 13 যদি 7 এর সাথে বসাই তাহলে কত আসবে? দুইটা আগে দুইটা মান বের করতে হবে না, দুইটা বাহু বের করতে হবে না? তাহলে দুইটা বাহু বের করে 13 গুণ হচ্ছে কত? 13 গুণ হচ্ছে তোমার হচ্ছে 7। তাহলে এখানে মান আসবে হচ্ছে 91। কত আসবে? 91। আর হচ্ছে এখানে আসবে 13 গুণ হচ্ছে কত? 10। 13 গুণ 10 মানে কত? 130। 130। এখন অনুপাত যেহেতু অন্তর যেহেতু বের করতে বলছে, কি বের করতে বলছে? অন্তর। তার মানে এটা থেকে এটা কি করবা? বিয়োগ করবা। তাহলে 130 থেকে যদি আমরা হচ্ছে কত 91 বিয়োগ করি তাহলে হচ্ছে 39। 39 কোথায় আছে দেখো তো? এই যে এখানে আছে। ওকে, তাহলে আমি আবার তোমাকে রিয়েলাইজ করে দিচ্ছি যে সংখ্যা দুটো অনুপাত দেওয়া থাকলে আর লসাগু দেওয়া থাকলে প্রথমে তুমি কি করো? লসাগুকে এই সংখ্যা দ্বারা কি করবা? এই সংখ্যা গুণ করার পর ভাগ করে দিবা। তার মানে 770 910 ভাগ করলে আমরা পাচ্ছি কত? 13। পরে এর সাথে একবারে গুণ করবা, এর সাথে একবার এর গুণ, একবার এর সাথে এর গুণ। পরে গুণ করে যে মানটা বের হবে সেখান থেকে কি বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিবা, তাহলে অন্তর বের হয়ে যাবে। অনেক সময় টিচারে কি করতে পারে? দুষ্টামি করে কি করতে পারে? দেখো এখানে বলতে পারে বর্গের অন্তর বের করো, বর্গের অন্তর বের করো। তখন কি করবা? তুমি এটারও বর্গ করবা, এটারও বর্গ করবা, তারপর কি করে দিবা? বিয়োগ করে দিবা। কথা কি বুঝাইতে পারছি? ওকে, এরপর আসি তোমার হচ্ছে একটি ত্রিভুজের কি আছে? অনুপাত দেওয়া আছে, তিনটা অনুপাত দেওয়া আছে 2:3:5। বৃহত্তর কোণটি ক্ষুদ্রতর কোণের কত গুণ? বৃহত্তর কোণটি ক্ষুদ্রতর কোণের কত গুণ? তাহলে প্রথম অনুপাত যেহেতু তিনটা ত্রিভুজের যেহেতু অনুপাত দেওয়া আছে, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি জানি কত? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে তো একটা মান বের করতে পারবো, যেমন 2x আমরা ধরে নিচ্ছি 2x প্লাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 5x কত হয়? আমাদের ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই সবগুলো যোগ করে কত হয়? 5 3 8 আর 10। তাহলে 10 x ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। তাহলে 10 x ইকুয়াল টু কত হবে? পাবে 180 বাই কত? 10। তার মানে x এর মান কত পাইলে তুমি? 18। x এর মান 18 পেয়েছো। তার মানে এখন এই যে এটার সাথে যেহেতু বৃহত্তর ক্ষুদ্রতর কোণের মান কত গুণ সেটা বের করতে বলছে, তাহলে এখানে বৃহত্তর কোণ আছে, ক্ষুদ্রতর কোণ আছে কত? 2। 2 এর সাথে 18 গুণ করলে 18 দুগুণে 36। 18 দুগুণে কত? 36। 2 এর সাথে 18 গুণ করলে 18 গুণে 36। আর হচ্ছে যেহেতু বৃহত্তর কোণ কত আমার? বৃহত্তর কোণ হচ্ছে 5। তাহলে 5 18 কত? 5 18 হবে কত? 90। 90। যেহেতু এদের কি বের করতে বলছে? অনুপাত বের করতে বলছে, তাহলে এই 90 রে তুমি হচ্ছে 36 দ্বারা কি করে দিবা? 90 কে 36 দ্বারা ভাগ করে দিবা। ভাগ 36। তাহলে তুমি পাবা 5/2। 5/2 কোথায় আছে? এই যে 5/2। ওকে, বা অনেক সময় বলতে পারে ক্ষুদ্রতর ক্ষুদ্রতর কোণকে তোমার হচ্ছে বৃহত্তর কোণ দ্বারা ভাগ করো, তখন ক্ষুদ্রতর কোণের মানটা কি উপরে, বৃহত্তর কোণের মানটা কি নিচে। বুঝতে পারছো? এবার একটু কোশ্চেন চেঞ্জ থাকতে পারে। ওকে, এই জন্য কোশ্চেনটা ভালো করে আগে পড়ে নিবা যে আসলে কি চাইছে আর কি দিতে হবে। এরপর হচ্ছে আমাদের লাস্ট যে অঙ্কটা 55, মানে এই টপিকের লাস্ট আর কি। চা ও চিনি অনুপাত দেওয়া আছে কত? 7:3। যেহেতু স্যার অনুপাতের মিশ্রণ দেওয়া আছে, স্যার মিশ্রণের ধরে কি করে দিবা? যোগ করে দিবা। তাহলে অনুপাত ধরে যোগ করে কত হয়? 7 + 3 কত হয়? 10। কত হয়? 10 হয়। তাহলে কার মান বের করতে বলছে? চায়ের পরিমাণ বের করতে হবে। চায়ের পরিমাণ এখন কত আছে? 7। আর যদি বলতো চিনি পরিমাণ বলতো তার কত হইতো? 3। তাহলে চায়ের পরিমাণ যেহেতু 7 আছে, তাহলে 7 বাই কত হবে? 7/10। মানে যার পরিমাণ বের করতে বলছে সে উপরে, আর নিচে এই যে যোগফল যেটা আছে সেটা। এখন যদি এখানে বলতো চিনি পরিমাণ বের করতে, তাহলে 3 বাই কত হলো? 10 হইতো। আচ্ছা, এটা হচ্ছে আনসার। কিন্তু আমাদের কি চাইছে এখানে? শতকরা পার্সেন্টেজ চাইছে। তোমাদের প্রশ্নে পার্সেন্টেজ আছে এখানে। তাহলে যেহেতু পার্সেন্টেজ পরিমাণ চাইছে, তাহলে এখানে 100 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা জানি পার্সেন্টেজ মানে 100। তাহলে 100 দিয়ে 10 দশে কত? 100, 7 দশে কত? 70। আনসার 70 কোথায়? এই যে 70। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তাহলে এভাবে প্রত্যেকটা এমসিকিউ যদি তোমরা হচ্ছে ক্লিয়ারলি ভাবে তোমার হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ যদি এভাবে শেষ করতে পারো, তাহলে দেখবো তোমাদের পরীক্ষায় যে বেনিফিট, মানে এমসিকিউ করার যে বেনিফিটটা সেটা পেয়ে যাবা। যা আমি এই পর্বগুলোতে মোটামুটি শেষ করার চেষ্টা করছি। মোটামুটি সবগুলো এমসিকিউ একটা একটা টপিক ধরে ধরে শেষ করার চেষ্টা করছি। যদি মনোযোগ দিয়ে করো ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ। ওকে, জাস্ট নিয়মগুলো ফলো করবে।